শুনতে পাচ্ছেন? জ্ঞানের সন্ধানে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনার নবী যখন মক্কায় ইসলাম ধর্ম প্রচার করতেছিল, জি ইসলাম ধর্ম প্রচার করার কারণে তো তাকে কেউ কোনো ক্ষতি করে নাই বা তাকে কেউ কোনো খারাপ কিছু করে নাই, কিন্তু সে হুম কাফের পৌত্তলিকদের বাপ হুম দাদার ধর্মকে নিয়ে কটূক্তি, গালিগালাজ, সমালোচনা, নিন্দা এগুলাও করছিল। একটাও করে এগুলা নাই। এটা আপনার বানোয়াট, এটা তো জানি, এটা আপনার বানোয়াট। বলেন আর কি বলবেন। আচ্ছা, এটা বানোয়াট, তাহলে আমরা একটু রেফারেন্স দেখি যে এটা আমি আমার হ্যাঁ বানোয়াট দেখান, নাকি এটা অবশ্যই 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 এটা আছে নাকি। অবশ্যই যদি অবশ্যই, আসেন দেখাতে আসেন পারি, আসেন। যদি দেখাতে পারি। পারবেন না তো, আপনি যেটা দেখাবেন সেটা আমি জানি কি দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন, তাইলে তো যদি ভালো। যদি যদি আমি দেখাইতে পারেন তাহলে পিনাকির বাপ আর জ্ঞানের বাপ একজন। দেখান আসিফ ভাই, আমি জ্ঞানের ভাইয়ের সাথে আছি। কি কি উনি ভাই ভাই মুখে দিয়ে বলুক, উনি মুখে দিয়ে বলুক, তাহলে আমি ভাই মানবো। সিস্টেমেটিক ওয়েতে ওরকম গালি মনে করেন সবাই দিতে পারে, কেউ তো কেউ না গালি না, দেয় না, কিসের এটা সিস্টেমেটিক বুঝতে ভাই, হবে। আমি আপনার পক্ষে আছি। যদি আপনি দেখাইতে পারেন যে নবী মক্কায় কাফেরদের ধর্ম নিয়ে, তাদের ঈশ্বরকে নিয়ে বা কটূক্তি করছে, তাহলে জ্ঞানের সন্ধানে ভাই আর পিনিকে ভুট্টা চাটিয়া ভাইয়ের বাবা একজন, কেউ হইতে পারে, বাট একজন একজন, ভাই, আচ্ছা দুই ভাই আর কি। ঠিক আছে ঠিক আছে, দুই ভাই, আপনারা দুই ভাই হবেন তাহলে। ঠিক আছে, আমরা তাহলে সেই জিনিসটা বের করে ফেলি। আমরা এখন প্রমাণ করব যে জ্ঞানের এবং পিনাকি এই দুইজন দুই ভাই, একই পিতার ঔরস থেকে ঔরসজাত দুই ভাই। এই জিনিসটা আমরা একটু প্রথমে আমরা একটু দেখি যে সিরাতে ইবনে হিশাম, হযরত মুহাম্মদের জীবনী গ্রন্থ আকরাম ফারুক, পৃষ্ঠা নাম্বার 61-62। জ্ঞানের ভাই, আপনি একটু এই অংশটুকু একটু পড়ে শোনান তো আমাদেরকে। ভাই এই বইটা লেখছে কে? আমি তো বইয়ের নাম, বইয়ের লেখকের নাম, পৃষ্ঠা নাম্বার সবকিছু শুরুতেই বলে দিছি ভাই। আচ্ছা, আপনার ইংলিশ লেখকের কথাই বলি, যেহেতু আপনি ইংরেজদের দেশে আছেন। ইংলিশ ওয়েট লেখকের পর ওয়েট আমি ইংলিশ দেশে আসি না রে বলদ, আরে বলদা, আমি ইংলিশ দেশে নাই রে বলদা, আমি আছি জার্মান দেশে, জার্মান ভাষায় কথা কয় বলদা কথাকার। এই মনে করছে, এই জার্মানি ইংলিশ নাই? জার্মানি ওই জায়গায় এই বলদা ইংরেজি মনে বলে না ভাই, করছে, আমি তো বলছি সব পশ্চিমাতে সব খালি ইংরেজি ভাষাই আছে, কি করবে। এই বলদায় কেন ভাবছে তাহলে বিদেশ মানে ওয়েট ইংলিশ, করে। এই বলদায় ভাবছে যে বিদেশ মানে হইতেছে ইংলিশে কথা কয় সব। বলদায় জানে না পৃথিবীর এক এক দেশে এক এক রকমের ভাষা আছে। আপনি যে কত বড় চালাক সেটা তো আমি। আরে বলদা, আরে বলদা রে, কথা বলতে দেন না কেন আপনার? আরে বলদা আবারও দেন না কেন? নিজের দুর্বলতা লোক। আচ্ছা ঠিক আছে, নিজের দুর্বলতা লুকায় ফেলছি আমি। বলদা যেটা পড়তে বলছি সেইটা পড়েন, সেটা পড়া শেষ করেন, তারপরে ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাবে। এইখানে যেটা লেখা আছে সেটা একটু পড়ে শোনান আমাদেরকে, এখানে কি লেখা আছে সেটা পড়েন। সেটা কি পড়বেন নাকি সেটা পড়বেন না বলেন? এটা আমি পড়ছি আগে অনেকবার, এটা আমার তো পড়ার প্রয়োজন নাই, তো এর পড়ার প্রয়োজন আছে আমার? তাহলে একবার পড়ছেন, তাহলে তো এখন মুখস্থ বলে ফেলেন, তাহলে আমাদের দর্শকরা শুনলো, আপনার মুখের থেকে শুনলো, অসুবিধা কি? সিরাত পড়লে তো সওয়াবও আছে, সওয়াব পাইলেন, অসুবিধা কি? সিরাত পড়লে সওয়াব আছে, এই যে লেখক লেখছে এ তো তার মন গড়া উক্তি লেখছে অনেক কিছু, সেটা কি হবে? আপনি মন যেমন গড়া লেখছেন। উক্তি, মন গড়া উক্তি হ্যাঁ নাকি ধন গড়া উক্তি, সেটা আমরা পরে চিন্তা করবো না, পরে দেখবো না যে মন গড়া উক্তি কিনা। আগে কি লেখা আছে সেটা একটু পড়েন না। না, আপনার চিন্তায় কোনো কিছু আসে যাবে আরেকজনের, তাই বলে? আরে সেটা আচ্ছা, কার চিন্তা কি যাবে আসবে সেটা তো ভাই, পরের এটা বিষয়। কোন এই সিরাতের নাম কি ভাই, জ্ঞানের ভাইয়া? ইবনে হাসান হায়ান নাকি হাসান যেন এই সিরাত। হাইয়ান না হাসান না? হাইয়ান না হাসান। ভাই আপনার আম্মা কি পিনাকির বাসায় কাম করতো নাকি ভাই? পিনাকির বাবার বাসায় কাম করতো? কার বাড়ি আছিল ভাই? ভাই ইবনে হাইয়ান, হাইসেন, ইবনে হাইসেন, বুঝছেন? হাসিলাম ভাই, হাসছেন না, হাসিলাম। ইবনে হাইসেন বই থেকে আমি কেন দেখবো ভাই? আপনি ইবনে হাইসেন বই থেকে দেখাইবেন আর আমার মানতে হইব, এটা ইসলামের দলিল হিসেবে মানতে হইব। কোথাকার কোন ইবনে হাইসেন কি লিখছে এটা আমার মানতে হইব ভাই। হায় আল্লাহ, হাইসেন আমি যদি জ্ঞানের আম্মা যদি পিনাকির বাসায় কাজ করতে পারতো, একটা অবস্থা। তার মানে আপনারা একজনের মানুষ না, অন্য কিছু আর কি, অন্য গ্রহের কোনো কিছু আর কি। অন্য ভাই আল্লাহর আরশের তো উঠে আসছি ভাই।
সে দেয় লুটিয়ে পড়ে আর কি করবেন? ভাই আপনি এটাতেই ফোকাস করেন ভাই। আপনার বাসার পাশে যে ড্রেনটা আছে ওই ড্রেনটাকে আপনি পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর টাকা পয়সা পাবেন। বাজারে আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, এটাতে ফোকাস করেন ভাই। আপনার কোন পিনিকিরা কি বলছে এই জন্য আপনার পাশে আগুন ধরে চলে আসছেন ভাই? পিনিকি ভাই আপনার মতো ছাগল পাগলের দুই পাশে তো ঘুরবে না। থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের কথা চিন্তা করেন। নিজের হাইসেন এইগুলো আইসে নিজেরা ভাই লজ্জা দেওয়ার কোনো দরকার নেই। আগ বাড়ায় কি একটা অবস্থা সেকুলাস রে ভাই, পুরোই সেকুলাস। না চেহারাটাও দিচ্ছে না। হ্যাঁ ইবনে হাইসেন ভাই, আপনি যে চেহারাটা দিচ্ছেন আচ্ছা আমি ওনার নামটা চেঞ্জ করে ইবনে হাইসেন করে দিই। আন্টির শখ ছিল এর বাসায় কাজ করার, কিন্তু কাজ করছে পিনাকির বাসায়, এন্ড আউটকাম হচ্ছে ইবনে হাইসেন। ইবনে হাইসেন আস্তে আস্তেই তো আমি কথা বলতে পারতেছি। হাসির নায়ক। ঠিক আছে পারাস ভাই, আপনি তাহলে কথাবার্তা বলেন, আমি ঘুরে আসি, আমি আর পারছি না ভাই। ওয়েস্ট ঠিক আছে ভাই। ইবনে হাইসেন ভাই কি অবস্থা বলেন, কি বলবেন বলেন শুনি। ইবনে হাইসেনের পুত হাইগেন বলেন ভাই। হাইগেন ইবনে হাইসেন বলেন ভাই। জার্মানিতে কি কোনো বৈষম্য নাই ভাই? আগে একটু ইবনে কাইসা তারপর কথা বলেন ভাই। জি আমি কাইসাই বলতেছি। তবে লাইভের ভিতরে আবার ইবনে পাইদেন না, ঠিক আছে? লাইভের ভিতরে আমি কি সুন্দর নাম দিলাম ভাই, হাইগেন ইবনে হাইসেন। আচ্ছা আমি লিখে দিই, আসিফ ভাই যেহেতু লিখছে আমি লিখে দিই হাইগেন ইবনে হাইসেন। আচ্ছা ঠিক আছে, শুনি ওনার কথা। হ্যাঁ হাইগেন ইবনে হাইসেন ভাই বলেন, যেটা বলতেছেন কি জার্মানিতে কি বললেন বলেন। হ্যাঁ বলেন, হাইগেন ইবনে হাইসেন ভাই বলেন। বলছি জার্মানিতে কি কোনো বৈষম্য নেই মানুষের ভিতরে? কিছু কিছু ক্ষেত্রে তারা বৈষম্য করে না? কিছু কিছু সামান্য কিছু ক্ষেত্রে আছে, যে কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের সাথে জার্মানিতে বৈষম্য আছে কিনা এটা যাই না। আপনার লাভটা কি ভাই? হুজুরকে আজকে দুই শর্ট কম দূরে আপনার এতে। ভাই 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 আমি কথা বলতেছি, এটা আপনি ই করেন না, বাধাগ্রস্ত করেন না। এটা আপনাদের লাভটা কি এটা বোঝার চেষ্টা করতেছি। আপনি আমার জানে লাভ আছে, তাই আপনার জানে লাভ কি? আর আরেকজনের ধর্মের ব্যাপারে আপনার জানে লাভ কি? আপনার তো ধর্ম ত্যাগ করছেন। ইদার আপনি আপনার জানে লাভ কি? ভাই শুনেন ভাই, ইদার আপনি মাদ্রাসায় জুতা চুরি করেন, না হয় আপনি ভাই মাদ্রাসায় ঘর ঝাড়ু দেন। আপনার জার্মানিতে বৈষম্য আছে কিনা এটা জেনে আপনি করবেন নাকি ভাই? উনি গাজার উদ্দেশ্যে রওনা দিবে, জার্মানির বৈষম্য কমাতে হবে বই না। ফ্লোটিলা নিয়ে নড়া দেবেন ভাই, কি করবেন নাকি আপনি? নাকি যে তেরা দিয়ে মুছেন মাদ্রাসা মুছেন, সেই তেনার উপর ওইটা ছাত্রা যাবেন প্ল্যানটা কি ভাই? আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি পারাস ভাই। জার্মানিতে নিশ্চয়ই পৃথিবীর সব দেশেই কিছু না কিছু বৈষম্য এখনো আছে, কিছু মানুষের ভিতরে এখনো যে সবকিছু পারফেক্টলি অলরাইট এটা আমরা কখনো বলি না, কিন্তু কম্পেয়ার করলে বাংলাদেশের সাথে এগুলার কোনো তুলনাই হয় না। এই বাংলাদেশ বা মুসলিম দেশগুলা বা ইসলামের যে মানে জঙ্গি নবী মোহাম্মদের যে নিয়ম কানুন তৈরি করে রেখে গেছে, লুচ্চা নবী মোহাম্মদের যে নিয়ম কানুন গুলা, এগুলার সাথে কম্পেয়ার করলে কোনো তুলনাই হয় না। কারণ গালি দিলেন না, আপনাকে কোথায় গালি দিলাম? আমি জঙ্গির বাচ্চা জঙ্গি নবীকে জঙ্গির বাচ্চা জঙ্গি বলছি, এগুলো গালি না? এটা তো আমি জঙ্গির বাচ্চা জঙ্গিকে জঙ্গি আমরা প্রমাণ করছি, হাজারবার প্রমাণ করে তখন আমরা বলতেছি। এটা তো গালি। প্রমাণ কিভাবে করছেন বলেন, আপনি কিভাবে প্রমাণ করছেন? এটা সেটা আমরা পরে দেখবো, আগে আমাদের এই আলোচনাটা শেষ হয়ে নেক, যে আলোচনাটাতে আসি। চেঞ্জ করলে বারবার আপনি যদি আলোচনা থেকে আরেক আলোচনাতে চলে যেতে। আমি চেঞ্জ করতেছি না, একটার ভিতরে আরেকটারে মানে আরেকজনের মাখাই কথা বলেন না।
আপনি না আমি আগে কথা বলবো না কেন, জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর প্রসঙ্গ আসলে যতবার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী প্রসঙ্গ আসবে ততবার আমি বলবো জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, ধর্ষকের বাচ্চা ধর্ষক নবী এবং শিশুকামীর বাচ্চা শিশুকামীর নবী এই কাম করছে। এটা তো আমরা সবসময় বলবো এবং আমরা প্রমাণ করবো। আপনি নিজে প্রস্তুত থাকেন যে আপনার নিজের যে বাচ্চাটা আছে বাচ্চাটা আপনার গালি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আচ্ছা ঠিক আছে প্রস্তুত থাকলাম ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে জানিয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ। আমি অবশ্যই প্রস্তুত থাকবো। এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, এই যে ধর্ষকের বাচ্চা ধর্ষক নবী, শিশুকামী যে নবী আপনার, সেই শিশুকামী নবী যেই নিয়ম কানুন দেয়া গেছে সেগুলোর থেকে ভাই জার্মানি, শুধু জার্মানি কেন ইউরোপের দেশগুলো, এমনকি বাংলাদেশও, আপনি যে দেশে থাকেন সেই দেশের আইন কানুনও এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর আইনের থেকে অনেক অনেক হাজার হাজার গুণ বেটার। কারণ এই বাংলাদেশে চুরি করলে কেউ হাত কাটে না, জিনা করলে কেউ কোমর পর্যন্ত পুইতা তারপর পাথর ছেড়া মেরা ফেলে না। এই সমস্ত জঙ্গির বাচ্চা জঙ্গিদের যে নিয়ম কানুন গুলা আছে সেই নিয়ম কানুন গুলা বর্তমান বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। বর্তমান বাংলাদেশেও কেউ লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ওগরের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি এই কথা বললে তখন বাংলাদেশের পুলিশই গিয়া জঙ্গি বইলা ধরে নিয়ে যাবে। এটা তো আপনি একটা জায়গা কোট করে রয়েছেন আপনার সুবিধার্থে, এটা আমরা জানি ভালোভাবে, এটা সমস্যা নাই। এটা আপনি যে নিজের সুবিধার্থে একটা কোট করে রাখছেন সেটা আমি জানি। অন্য কিছু বলেন, আপনি ভালো কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, সুবিধার্থে মানে আমি কি ভুল কোট করতেছি কিনা, আমি যদি সঠিক 100% দুনিয়ার যে আপনি জানেন কিনা ভুল করতেছেন, মানে মানুষ দেখেন আপনার যে মাদ্রাসার যে উঠানটা আছে ওটার বাইরেও তো ভাই ইয়ে আছে, ওটার বাইরেও তো দুনিয়া আছে। যদি কখনো মনে করেন বাংলাদেশের এয়ারপোর্টে যান বা বাংলাদেশের কোনো শপিং মলে যান বা ধরেন আপার মেট্রোতে যান, মেট্রোতে যাই যদি একবার আল্লাহু আকবার বলে চিৎকার করেন আপনার পাছায় গুলি করে দিতে পারে ভাই কোনো না কোনো জায়গাতে এসে। আপনার পাশে একটা আল্লাহু আকবার করে দিতে পারে। তো ভাই আল্লাহু আকবার যে জঙ্গির বাচ্চা জঙ্গিদের যে স্লোগান, এটা তো ভাই পুরো বিশ্ব প্রতিষ্ঠিত। আপনি জার্মানির কথা বলেন, ওইখানেও প্রতিষ্ঠিত। ইভেন আপনি যে সৌদি আরবে যে হঠাৎ করে আল্লাহু আকবার বলে ওঠে এয়ারপোর্টে নেবে, সৌদি আরবে কেউ যদি কেউ এয়ারপোর্টে নেবে এই কথা বলে ভাই গুলি করে দিবে ভাই। বা মনে করেন আপনি কাতার নামলেন, হ্যাঁ ধরেন কাতারে ট্রানজিট নিয়ে আপনি সৌদি যাবেন, কাতার নামে যদি আপনি বেহুদা ভাবে আল্লাহু আকবার করে ওঠেন, হ্যাঁ ওই কাতারেও কিন্তু দেখতে যাবেন না যে আপনি দিনী ভাইয়া না উদিনী ভাইয়া দেখতে যাবেন না ভাই, আপনার পাশাপাশি একটা গুলি করতে পারে। তো ভাই যে আপনাদের যে জঙ্গির বাচ্চা জঙ্গিদের স্লোগান আল্লাহু আকবার, এটা তো পুরো বিশ্বে ফ্যাক্ট। এটা তো ভাই এমন না যে মানে দুই এক জায়গায় এরকম কোনো ঘটনা ঘটছে, এরকমটা না, সারা দুনিয়ায় আপনারা এই কাজ করছেন, সারা দুনিয়াতে। কি বলেন ভাই এগুলা? এবং মানে পুলিশদের ইনস্ট্রাকশন দেয়া থাকে যে এয়ারপোর্টে যদি কেউ এই স্লোগান দেয়, এই চিৎকারটা দেয়, তাহলে আর কিছু দেওয়ার লাগবে না, ঠাস করে কপালে গুলি করবি, সাথে সাথে স্নাইপার রাইফেল একদম ঠাস করে কপালের উপরে গুলি করে দিবে। এইটাই মানে যেহেতু এই টাইপের চিৎকার যারা দিবে তারা একটু পরেই হয়তো বোমা টোমা ফাটাই দিবে, এই জন্য এই মানে সুরক্ষা স্বরূপ এই কাজটা করা হয় ভাই। এটা তো কিছু বলার নেই, কারণ আপনারা এত আল্লাহু আকবার করছেন দুনিয়াব্যাপী, আল্লাহু আকবার করতে করতে দুনিয়ার মানুষকে অতিষ্ঠ করে ফেলাইছেন, তারা আল্লাহু আকবার শুনলেই গুলি করে ভাই। তো এটা তো কিছু করার নাই। তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম যে আপনাদের যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যে কাজগুলা কইরা গেছে, যে নিয়ম কানুন গুলা দিয়ে গেছে, সেগুলো তো সারা পৃথিবীতে কোথাও এখন আর অ্যাপ্লিকেবল নাই। যে দাসী লাগালাগি, শিশু লাগালাগি, এগুলো তো ভাই পৃথিবীর কোথাও এখন, এমনকি সৌদি আরবে পর্যন্ত 18 বছর কইরা দিচ্ছে। সৌদি আরবের মানে আইন দেখেন এখন 2006 সালে তারা জার্মানিতে আছে ভাই, জার্মানিতে ইনস্ট্যান্টলি এখনো রানিং রয়েছে ভাই, জার্মানিতে রয়েছে ভাই। আপনি দেখি জার্মানি সম্পর্কে আমার থেকে দেখি বেশি জানেন ভাই। জার্মানি সম্পর্কে ভাই আমি 100% আপনার সাথে বেশি জানি, কারণ আপনি তো একা এক জায়গায় করেন, আর আমার মনে করেন আপনার মতো 100 জন লোক আছে ভাই জার্মানিতে। জার্মান দেশের কি বলে ভাই, আর আপনি যে মানব অধিকার কর্মী সাজেন আর কি, বা হাইগেন ভাই জার্মানিতে জার্মান দেশটারে কি কয় বলেন তো? কি কয় ওইগুলো তো জানার প্রয়োজন না আমার, ওটাকে আপনার জানা প্রয়োজন নেই।
না ভাই, আপনি আপনি আপনার তো ভাই প্রয়োজন থাকবো না। আপনি হচ্ছে গিয়ে মাদ্রাসার আপনার ওইটা প্রয়োজন থাকা আপনার প্রয়োজন হচ্ছে যে কোন ডেটল দিয়ে বাথরুমটা পরিষ্কার করবে ভালো, এইটা উদ্দেশ্য হচ্ছে আপনার জ্ঞান। আপনি এই জন্য তো জিজ্ঞেস করলাম ভাই, যে মাদ্রাসায় ঝাড়ু দেন বা মাদ্রাসায় জুতা চুরি করেন, যেটাই করেন ভাই, আপনার মতো লোকের ভাই জার্মানিতে বৈষম্য আছে কি বৈষম্য নাই, ওই বাল্লা আপনাদের লাভটা কি ভাই? জার্মানিতে জার্মান দেশটা কি কয় এরই বেচারা জানে না এখন পর্যন্ত। জার্মানিতে যে কোন ভাষায় কথা কয় এটাও কইতে পারবো না। একটু আগে কিন্তু কইছে ফারাজ ভাই যে আপনারা জার্মানিতে থাকেন, আপনারা ইংলিশ জার্মান ভাষায় কথা কয়, জার্মান ভাষায় কথা কয় ভাই। জার্মানিতে তো খালি শুধু জার্মান ভাষা নাই, স্প্যানিশও চলে, ইংলিশও চলে সাথে। আর আপনি কোনটাকে বলবেন? স্প্যানিশও চলে, ইংলিশও চলে। হ্যাঁ, স্প্যানিশে কতজন কথা বলে সবটা বলেন জার্মানে? মানে জার্মান দেশে জার্মানিতে কি বলে শুধু সেটা বলেন ভাই, সেটা বলতে পারবেন? ওই অংশ না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি অন্য জায়গায় নিয়ে যান কেন? জার্মানিতে জার্মান ভাষারে বা জার্মান দেশে কোনটারে কি বলে, এটা এই বিষয়ে কোনো আইডিয়া আছে জানেন? আপনার বউ ভাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। আমার কথাই অতিষ্ঠ হয় না, আপনার কথাই অতিষ্ঠ হয়েছে। আপনাদের প্রশ্ন করতে একটা, আপনার উত্তর করতেছেন আরেকটার, এই জন্য অতিষ্ঠ হচ্ছে তারা। বউ জারুর বাড়ি দিবে আজকে বেচারা। আচ্ছা ভাই, আপনার ইয়েটা কি? এটা তো আপনি খান, সেটা আপনার জন্য প্রয়োজন হতে পারে, আমার কোনো প্রয়োজন পড়ে না তো। আর আমাদের সাথে গৌরব ব্যবহার করে না কেউ কখনো। কথা শুনুন ভাই, আপনার মানে পয়েন্টটা কি বলতে আসছেন একটু বলেন। আপনার পাশাপাশি পরিবার আছে, তো আপনার পার্সোনাল করে মানে উল্টাপাল্টা না বলি, বলেন ভাই আপনার প্রশ্নটা কি? থ্যাংক ইউ ভাই। কি কথা বলতে আসছেন? আচ্ছা, যেটা বলতে আসছি সেটা যে বৈষম্য নিয়ে কথা বলেন বা শুরু করেন, আমি আপনার সাথে ভদ্রভাবে করবো। হ্যাঁ, আমি প্রথম থেকেই ভদ্রভাবে কথা বলতেছি, কিন্তু আপনারা অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন। মনে হয় নাই, বলেন এখন বলেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে হলো এইটাই, যে এই যে অনেক সময় বলেন যে এই যে একটু আগে বললো যে শিশু দর্শক বা এই ধরনের অনেক কথা বলেন। হ্যাঁ, এখন পর্যন্ত জার্মানে সর্বনিম্ন কয়েকটা 4টা প্রদেশ সে এখনো রানিং করতে পারে নাই যে 18 বছরে বিবাহ হবে। এখনো সেখানে 11 বছরে বিবাহ হয়। আমেরিকায় 9 বছরে বিবাহ হয়। আমেরিকায় অনেকগুলো প্রদেশে আছে। হ্যাঁ, যদি হয় ভাই, তাতে কি পয়েন্ট? এখন মনে করেন যদি আমি 1000 বছর পিছনে যাই, 1000 বছর পিছনে তখনকার মানুষ কেমন ছিল, এটা তো আমি কেউ জানি না। ভাই একটু কথা বলতে দেন, তারপর আপনি যা বলেন বলেন। একটু কথা শুনেন ভাই, প্লিজ একটু কথা শুনেন ভাই, কথা বলেন, একটু কথা বলেন। আপনার পাশে আপনার ফ্যামিলি আছে, একটু আমার সাথে ভালোভাবে কথা বলেন, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি। ধরে নেন জার্মানিতে কিছু জায়গায় ধরেন আন্ডার 18 এজে বিয়ে হয়। ধরেন এটাও ধরে নেন যে 1000 বছর আগে এই জিনিসটা, যে ধরেন অপ্রাপ্ত বয়স্ক বয়সে বিয়ে হওয়াটা, এটা একটা ন্যাচারাল কাজ ছিল, সবাই এই কাজ করতো, কমন একটা কাজ ছিল। এতে কি পয়েন্ট? আগে আপনার একটা নাম বলেন, আপনার নামটা কি? এই যে নাম দিবেন তো আপনার একটা, আমার নাম হাসান। আচ্ছা, নাম বলতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলেন। না বললাম তো, আমার নাম হাসান। আচ্ছা হাসান, তাহলে ভিডিওটা অন করে কথা বললে আরো ভালো লাগতো আমার কিন্তু ফারাজ ভাই। সমস্যা নেই, বলেন হাসান ভাই, বলেন। ধরেন ওই জায়গায় 1000 বছর আগেও হচ্ছে অনেক, এটা কমন একটা কাজ ছিল, তাতে কি পয়েন্ট মেক হয়? তাহলে 1000 বছর আগে যে কাজটা নিয়ে আপনারা কটূক্তি করেন, এই কথাটা আসলে খুব বেমানান লাগে না? একটা মানুষ যদি না জানে, ভাই আপনি প্রশ্ন করছেন, আমার একটা প্রশ্ন শুনেন ভাই। হাসান ভাইয়া, আমরা বক্তব্য টাইপের আলোচনা করি না। হ্যাঁ, মানে আপনি অল্প কথা বলেন, আমি অল্প কথা বলি, একটা পয়েন্টে যাই, ঠিক আছে? আমাকে বক্তব্য টাইপের কথা বলেন না। ধরেন 1000 বছর আগেও একটা ঘটনা হতো। ধরেন 1000 বছর আগেও তো দাস প্রথা ছিল, একটা মানুষ আর একটা মানুষের দাস বানায় রাখতো, তাই না? মানে রাখতো না?
তাই বলে কি আমরা দাস প্রথাকে ভালো ভালো কাজ করে বলি যে একটা মানুষ আরেকটা মানুষের মালিক হয়ে বসে আছে, একটা মানুষের স্বাধীনতা নেই, সে কোথায় যাবে কি করবে না করবে কোনো স্বাধীনতা নেই, তাকে জোর করে দাস বানায় রাখছে। এই জিনিসটাকে কি আপনি ভালো কোনো কাজ হিসেবে গণ্য করেন? ভালো ভাই দাস প্রথাটা সম্বন্ধে আপনার বোধহয় আরেকটু জানার দরকার ছিল, কারণ দাস তো কখনো জোর করে বানানো হতো না, দাস তার মা বাবাই বিক্রি করতো। ইভেন এখনো ইউরোপের অনেক দেশে বাপ মাও যদি তার বিক্রি মেয়েরে করে, বিক্রি করে দেয়। আচ্ছা ভাই বাপ মাও যদি বিক্রি করে, এই যে দাস প্রথাটা হ্যাঁ যে আপনি কাউকে কিনলেন, সে আপনার হ্যাঁ অধীনে থাকলো, আপনার অধীনে থাকলো, সে আপনি তার মালিক, সে আপনার দাস। এই প্রথাটা কি ভালো জি। প্রথা? যেমনি থাকলো, এই প্রথাটা কি ভালো প্রথা হলো? এই কাজটা কি ভালো কাজ হলো? মানুষকে দাস বানানো, এটা কি ভালো কাজ হলো? আচ্ছা, আপনি এর চাইতে ভালো কাজ কি দেখতেছেন, যে একটা মানুষকে আপনি তার মানে জীবন যাপনের একদম নিশ্চিত করতেছেন, আপনি তার কিনে এনে সে খাবে দাবে কাজ করবে সবকিছু করতে পারতেছে আপনার খালি কিনে আনার কারণে। এখন এই প্রথাটারে আপনি খারাপ দেখছেন কোন পথে? আচ্ছা, আপনাকে যদি ছোটবেলায় আপনার বাপ মা বিক্রি করে দিত, কেউ যদি দয়ালু হুম। বান্দা যদি আপনারা কিনে এনে খাওয়াইতো, তাহলে কি সে ভালো কাজ করতো? আপনার মা বেচা, অবশ্যই। আপনার মা আপনাকে বিক্রি করলো, এটা খারাপ কাজ, কিন্তু যে কিনে নিয়ে আসে এটা ভালো কাজ। আমার মা বিক্রি করছে সেটাও, যেমন মা পারতেছে না বিদায় বিক্রি করে দিচ্ছে, সে যেহেতু আমার ভরণ পোষণ দিতে পারতেছে না, পালা পোশাক করতে পারতেছে না, সেই জন্য সে আমার বিক্রি করে দিচ্ছে। আর যে কিনে নিয়ে যাচ্ছে অবশ্যই সে ভালো কাজ করতেছে ওই দিক দিয়ে। আচ্ছা 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 আমার আচ্ছা। ধরেন জীবন ভাই, যখন নিশ্চিত করতেছে না সে। ধরেন ভাই এরকমটা হইলো যে ধরেন আপনি আপনার হুম, বাচ্চা মেয়েটারে খাওয়াইতে পারতেছেন না, ধরেন আপনার একটা বাচ্চা মেয়ে আছে, আপনার ওইটা খাওয়াইতে পারতেছেন না, কেউ এটা কিনে নেক, আপনি এটা মায়েটারে বেচলেন, হ্যাঁ, মায়েটারে বেচলেন, হুম, কেউ একজন এটা কিনে নিয়ে গেল, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কিনে নিয়ে যেয়ে তার সাথে ধরেন দাসী বানায়, তার সাথে যৌন সঙ্গম করলো, এটা তো হুম। কোনো সমস্যা আসলে নাই। না, ওটা কোনো সমস্যা দেখি না তুমি, কারণ তো সে তো তারা একেবারে তার করার তো করে নিয়েছে, তাই এখানে ধরেন সমস্যা ভাই থাকে না তো। একটা জিনিস একটু আমার আরেকটা জিনিস বলেন, ধরেন এই যে হুম, ইসে তো যে গাজায় তো অনেক নিরীহ মানুষ এখন আছে যাদের কিছু নেই, অলমোস্ট কিছুই নেই, তাই না? যে হুম, ঘর কিছু নাই, নেই, বাড়ি হ্যাঁ। নাই, কিছুই নেই। ধরেন ওইখানে গাজায় যদি কোনো একজন মুসলমান মা তার বাচ্চাকে বিক্রি করে, যে আমি তার খাওয়াইতে পারতেছি না, যে একটা বাচ্চা মেয়ে আছে, এটা আমি বিক্রি করবো, ওইখানে যদি কোনো ইহুদি ব্যক্তি এসে ওই ইয়েটাকে কিনে, ওই বাচ্চা মেয়েটাকে কিনে নিয়ে যায়, আর একজন হিন্দু ব্যক্তি এসে বাচ্চাটাকে, আরেকটা বাচ্চা, তার দুই বাচ্চারা যদি কিনে নিয়ে যায় তার হ্যাঁ বাসায় বলো। দাসী বানায় বড় করে, সমস্যা তো নাই এটা হ্যাঁ, বলে না? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে ভাই। সমস্যা দেখতে না, ফারাজ ভাই আপনি আপনার মনে হয় সমস্যা। ফারাজ ভাই ভাই আপনি ভাই তো আমার একটু জানার আপনি ছিল তো তো। ফারাজ ভাই আসলে আপনার ওয়ার্ল্ড ভিউ আর এর ওয়ার্ল্ড ভিউ তো সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি মানে আলোচনা করবেন ভাই কিভাবে? আপনি তো আলোচনা করে আগাইতে পারবেন না ফারাজ ভাই, কারণ না না, এই আমি যে আগানোর ভাই কথা নেই তো ভাই। আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, ভাই আপনার সাথে world- আমি কথা বলতে চাচ্ছি না। হাইগেন ভাই আপনার আল্লাহর রাস্তায় ভাই আমার সাথে কথা বলেন না ভাই, হ্যাঁ আমার সাথে কথা কথা বলার বলেন। দরকার নেই তো, ওনাদের যে ওয়ার্ল্ড ভিউতে ওনারা কত কিছুকে জাস্টিফাই করে ফেলায়, হ্যাঁ, মানে কত কিছুকে তারা ছন্দে মনের আনন্দে যে জিনিসগুলা একসেপ্ট করে ফেলায়। আই হোপ হাসান ভাই, আপনার পাশে যে আপনার পরিবার আছে, আপনার হয়তো আমি জানি না আপনার বোন নাকি আপনার ওয়াইফ নাকি আপনার আপনার মেয়ে, আমি জানি না, বা আপনার মাও হইতে পারে। আই থিঙ্ক তাদেরও এই কথাগুলো শোনা দরকার, যে আপনি যে কথাগুলো বললেন আসলে, মানে কি বলবো আসিফ ভাই, একটু চিন্তা করেন ভাই, মানে এই সভ্য জগতে কেউ দাস প্রথার সমর্থনে কেউ কথা বলতে পারে, এটাই না একটা মানে হতভম্ব করার মতো বিষয় একদম। মানে কি কিছু বলে বুঝাতে পারবেন না, কারণ এর তো একেবারে মানে ওয়ার্ল্ড ভিউ ভিন্ন, একেবারে ডিফারেন্ট একটা পৃথিবীতে বসবাস করে এরা। হ্যাঁ, আপনি তাদেরকে কিভাবে বুঝাইবেন ফারাজ ভাই? কোনো আলোচনা মানে আগ বাড়াবে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ হাসান ভাই, আপনার সাথে জেনুইনলি কথা বলে ভালো লাগলো আমার, ইন দ্যাট সেন্স যে আপনি খুব অনেস্টলি আপনার কথাগুলো বলছেন, এই সেন্সে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার আসিফ ভাই, আপনি কি তাকে লাস্ট সুযোগ দেবেন কিছু বলার, নাকি আজকে হাসান ভাইকে এখানে বিদায় জানাবো? আচ্ছা, উনি যেহেতু ভদ্রভাবে কথা বলতেছে সেহেতু একটা জিনিস জিজ্ঞেস করি যে হাসান, হাসান আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন।
আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই, আপনার সাথে আসলে বিতর্ক বা যুক্তি উপস্থাপন বা রেফারেন্স উপস্থাপন এগুলো করে আসলে লাভ নাই, কারণ আপনার ওয়ার্ল্ড ভিউ ভিন্ন। আপনি একটা ভিন্ন জগতে বসবাস করেন, আমরা আবার একটা ভিন্ন জগতে বসবাস করি। আপনার জগতের সাথে আমাদের জগতের কোনোদিন কোনো মিল হবে না। হ্যাঁ, আপনি একেবারেই মানে ওই লেভেলের মানুষ, হ্যাঁ, যে হচ্ছে দাস প্রথা কে যে এইভাবে জাস্টিফাই করতে পারে, তাদের সাথে আসলে কনভারসেশন চলে না আমাদের। আমি জাস্ট কয়েকটা ইনফরমেশন জানার জন্য আপনাকে প্রশ্ন করতেছি, কয়েকটা ইনফরমেশন জানার জন্য প্রশ্ন করতেছি, যে আপনাদের ওয়ার্ল্ড ভিউটা কিরকম সেটা জানার জন্য আমি আপনাকে প্রশ্নগুলো করতেছি। আপনার সাথে বিতর্ক করার আর কিছু নাই ভাই, আল্লাহ রাস্তায়। আমি বিতর্ক করতেছি না, বিতর্ক বা আপনাকে কোনো যুক্তি প্রমাণ দেখানো না, কিছু জানাইতে ভাই কিছু জানাইতে আমি চাই না ভাই। আপনি জানা করবেন কি, যে আপনার লাভ নাই কোনো। আমার লাভ আছে, আপনার ওয়ার্ল্ড ভিউ সম্পর্কে জানি না, আমার লাভ আছে, কারণ আমি আরো আপনাদের সাইকোলজি, মানুষ তো জ্ঞান আহরণ করে একটু করে ভাই। না 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 ভাই, আপনি যথেষ্ট জ্ঞান আছে, আপনার আল্লাহ রাসূলের যথেষ্ট জ্ঞান আছে, ওই জ্ঞানের বাইরে আপনার এই নাস্তিকদের জ্ঞান আপনার লাগবে না ভাই। ওইটা দিয়েই আপনার চলে যাবে, আপনার জীবন ওইটা দিয়ে পার হয়ে যাবে। এই সমস্ত নাস্তিক ফাস্তিকের জ্ঞান দিয়ে আপনি করবেন কি ভাই? এগুলো ফালতু, এগুলো আপনার জন্য দরকার নেই। আপনি জান্নাতে যাইবেন, হুজুরের ওয়াজ শুনবেন, সেগুলো হচ্ছে আপনার আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত। নাস্তিকের জ্ঞান দিয়ে আপনার দরকার কি? কিন্তু আমাদের দরকার আছে আপনার যে চিন্তা ভাবনার জগৎ, সেটা কিরকম, এটা কেমনে কাজ করে, সেই জন্য আমি জানার জন্য জিজ্ঞেস করতেছি। মনে করেন আপনি এখন যদি আপনার এলাকার কোন একজন হুজুর, যার বয়স হচ্ছে 53 বছর, সে আপনার একটা মেয়ে হয়েছে, মেয়েটার বয়স হচ্ছে 5 বছর 6 মাস। মেয়েটাকে আপনার হুজুর আপনার বাসায় আসলো, বাসায় এসে আপনার মেয়েটারও কয়েকবার কোলে টোলে নিচ্ছে, আদর টাদর করছে, চুমা টুমা দিচ্ছে। কয়েকদিন পরে সেই হুজুর এসে বললো আপনারে যে হাসান, আমি তো স্বপ্ন দেখছি, আল্লাহ আমারে হুকুম দিছে, তোমার যে ছোট মাইয়াটা আছে না, 5.5 বছর বয়স, এটারে তো বিয়া করতে আল্লাহ হুকুম দিছে আমারে, আমি তো স্বপ্ন দেখছি, স্বপ্নে ইশারা দিছে আল্লাহ বিয়া করতে। তো তোমার মেয়েটারে আমার সাথে বিয়া দাও। এটা যদি বলে ভদ্রলোক, যেই হুজুর, তার বয়স হচ্ছে 53 বছর, আর আপনার মেয়ের বয়স হইতেছে 5.5 বছর, তো আপনি কি করবেন? মানে বিয়ে দিবেন? ছেলে কিন্তু ভালো, মানে টাকা পয়সা আছে, এলাকায় একটা মসজিদ, 2-3টা মসজিদ আছে, মাদ্রাসা আছে তার, ছেলে ভালো, ছেলে হিসেবে মানে লাখে একটা। তো কি করবেন একটু যদি বলতেন। অবশ্যই বিয়ে দেব। আচ্ছা আচ্ছা, বিয়ে দিবেন, আচ্ছা। এবং বিয়ের পরে যেহেতু এটা ইসলামের বিধান আছে যে বিয়ের পরে স্বামী যদি স্ত্রীকে বিছানায় আহ্বান করে, তাহলে যদি কোনো শরীয়ত সম্মত কোনো ওজর যদি না থাকে, যেমন শরীর খারাপ বা পিরিয়ড হওয়া, এই টাইপের যদি কোনো ওজর না থাকে, তাহলে সেই স্ত্রী কখনোই স্বামীর ডাকে, স্বামীর আহ্বানে না করতে পারে না, এটা তার জন্য নিষিদ্ধ। তো আপনার যে মেয়ের জামাই, নতুন যে মেয়ের জামাই, সে তখন আপনার 5.5 বছরের মেয়েকে বিছানায় আহ্বান করলো, এবং বিছানায় আহ্বান আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি। আপনি এখানে একটু থামেন, আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা তো আমার দিক দিয়ে বললাম, কিন্তু আপনার দিকে এর সাথে ভালো কি অপশন আছে একটু বলবেন না আমারে? আমার কাছে অপশন আছে, আমি ওই হুজুরের জুতা দিয়া বাইরে, তুই হালার পো আমার মেয়ের, বাচ্চা মেয়ের দিকে তুই নজর দিছস, হালার পো পেডোফাইল, মানে প্যান্ট খুইলা ওইটার নুনুটা আমি সে সাথে জুলাইয়া বিচিতে 10 ইঞ্চি 2টা ইটা বাইন্দা আমি আরে ভাই আপনাকে তো বলতেছি না, আমি করবো সেটা বলতেছি ভাই। আমি যেটা করবো সেটা আমি বলতেছি ভাই, আপনাকে তো এটা করতে হবে না তো ভাই, আপনি তো বিয়ে দিবেন না। মানে আমার শুনতে অ্যাওয়ার্ড লাগতেছে ভাই আপনার কথাটা ভাই। আমি আমার রাগের বহিঃপ্রকাশটা করতেছি। হ্যাঁ, যে হালার পুতেরে আমি ঘরের ভিতরে ঢুকতে দিছি, আমার বাসায় এসে সোফায় বসছে, আমার মেয়ের এসে আদর করছে, এই হালার পুতের মাথায় এটা ছিল, এই হালার পুতের মাথায় এই জিনিস ছিল, এটা যখন আমি জানতে পারবো, আমার রাগের বহিঃপ্রকাশ আমি করব না? এই হালার পুতের দইরা আমি পাছা দিয়া বাঁশ ঢুকাইয়া ঝুলায় রাখমু, যে হালা পেডোফাইল, তুই আমার মেয়েরে কোলে নিছস, যে আমি তো তখন বুঝি নাই যে তুই এই ছিল তোর মনে, হালার পর হালা, তোরা আমি যে কি করবো এই হালার পুতেরে, আমি তো ভাই মানে কইতেই পারতেছি না। আমি তো মানে রাগে তো এখনই আমার হাত পা কাঁপতাছে। হ্যাঁ, তখন যে আমি কি করবো সেটা তো আমি কইতেই পারতেছি না।
হ্যাঁ, আচ্ছা আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমার প্রশ্নটাতে আমি আবার ফেরত যাই যে আপনি তো ওই যে ওই প্রশ্নের উত্তর দিলেন না যে 5.5 বছরের মেয়েকে 53 বছরের বুইড়াটায় সে তখন বিছানায় আহ্বান করলো এবং আপনার মেয়ের জন্য এটা না করাটা হারাম। আপনার মেয়ের জন্য আপনার মেয়ে এটা না করতে পারবে না। তার স্বামী যখন তাকে বিছানায় আহ্বান করবে তখনই তার সেখানে যাইতে হবে। এবং আপনার 5.5 বছরের মেয়েটা বিছানায় গেল। আমরা নিশ্চয়ই জানি যে একজন 50 ঊর্ধ্ব পুরুষের মেশিনের সাইজ কিরকম থাকে সেটা নিশ্চয়ই আমরা জানি, বুঝি। ভাই কথার মাঝখানে কথা বলেন না, আমার প্রশ্নটা করতে দেন আমাকে, প্রশ্নটা করতে দেন। আপনার একটা প্রশ্নের উত্তর দিছি না, আমাকে এবার প্রশ্নটা করতে দেন। সেটা হচ্ছে তারপরে আপনার যে হুজুরের যে মেশিনটা যে কত বড় সেটা তো আমরা সবাই ভালো বুঝি। এবং আপনার যে 5.5 বছরের মেয়ে, সেই মেয়েটা তো এখনো বাচ্চা, এখনো সে নিশ্চয়ই পুতুল খেলে, সে এখনো এই জিনিসগুলো বুঝতে শিখে নাই। তাকে ওই 50 ঊর্ধ্ব ব্যক্তিটা তার উপর চাইপা বসলো এবং কাজটা করে ফেললো। এই জিনিসটা তো ইসলাম সম্মত হয়েছে। ইসলামে তো এই বিষয়ে কোনো সমস্যা নাই, ইসলাম তো এই জিনিসটাকে অ্যালাউ করে। আমি চাইলে আপনাকে সেই রেফারেন্স গুলো বের করে দেখাবো যে ইসলামে এটা অ্যালাউড আছে। কিন্তু ভাই আপনি তো একজন পিতা ছিলেন, পিতা হিসেবে আপনার কেমন লাগবে সেটা হচ্ছে আমার প্রশ্ন, বলেন। পিতা হিসেবে আমার যেমনই লাগুক, আপনি ইউরোপের চাইল্ড অ্যাবর্শনের পরিমাণ কি পরিমাণ একটু বলেন তো। একটু আপনি উত্তর দিচ্ছেন না, আপনি আমাকে এটার উত্তরটা একটু দেন। আমার পিতা হিসেবে তো খারাপ লাগবে না, কারণ যেহেতু আমার আইন আছে, আমি আমার আইনে চলতেছি, এটা তো নিয়ে সমস্যা নাই। তো আল্লাহর যে আইন আছে সেই আইনে আমি চলতেছি, সেটা নিয়ে সমস্যা নাই। আপনার কাছে হয়তো সমস্যা মনে হইতে পারে বা আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু আপনার কাছে এসে তো উত্তম কি পদগুলো আছে একটু বলবেন কি? যারা লাইভে যুক্ত আছে তারা অন্তত শুনে উপকৃত হবে। না উত্তম পথ যা সেটা আমি বলে দিচ্ছি। উত্তম পথ এখন ইউরোপ আমেরিকাতে না বলেন না ভাই, আপনি বলেন না, আপনি অন্য লোকের গালাগালি আইন হিসেবে চালু আছে, সেটা আপনার বলারও দরকার নেই। এটা মানে আমাদের যারা দর্শক আছে তারা অলরেডি জানে এগুলা। হ্যাঁ, আপনি যে আইনটা দেখাচ্ছেন এই আইনটা তো 2017 সালে চালু হয়েছে ভাই। আপনি তো আর সেই 2017 সালের আইন মানেন না, তাই না? আপনি তো ইসলামের আইন মানেন। আপনার তো আর এই সমস্ত মানে আরে বাবা, এটা তো 2017 সালের আইন। সেটাই তো, সেটা তো সেই আইন তো আর আপনি মানেন না। বেশি লাগবে, 1000 লাগবে না। আরে ভাই 2017 হোক আর 26 হোক, সেটা তো আর আপনি মানেন না। তো আপনি তো মানেন হচ্ছে আপনার ইসলামের আইন, তো আপনি মানেন না। না আমি তো মানি না, সত্যি কথা। কারণ আমি মানি না, কারণ আমি তো জানি যে এরা কোন টাইপের লোক বা এরা কি ধরনের চিন্তা চেতনা নিয়ে চলতেছে, যেগুলো আপনারা খুবই খারাপ। ওরা খুবই খারাপ, কিছু সুবিধাবাদী লোক সুবিধা ভোগ করার জন্য ব্যবহার করে, এটা আমরা জানি। এগুলো সমস্যা, সেটা বুঝতে পারছি যে আমরা হচ্ছে সবাই সুবিধাবাদী লোক, এই জন্য আমরা এই সমস্ত আইন করছি। কিন্তু হ্যাঁ, আমি মনে করেন আপনার সঙ্গে না, নিজুম ভাইয়ের সঙ্গে কথা বলছি, ইয়ের সঙ্গে কথা বলছি, এরকম অনেকের সঙ্গে কথা বলছি ভাই। জিজ্ঞেস করতেছিলাম ফারাজ ভাই, আপনি তো শুনেন নাই, আমি জিজ্ঞেস করছিলাম যে ওনার যে আচ্ছা ফারাজ ভাই মানে মাইক্রোফোনের সমস্যা করছে। ফারাজ ভাই আপনার এখান থেকে মাইক্রোফোনের এখন ঠিক আছে ভাই? নয়েজ হচ্ছে খুব, পিছন থেকে খুবই নয়েজ হচ্ছে। এখনো আছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না, আপনি তো মিউট করে দিচ্ছেন। ফারাজ ভাই, আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম ওনাকে, এলাকার এক 53 বছরের বুইড়া মানে হুজুর আইসা ওনার 5.5 বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে। উনি বলছে আমাকে যে উনি বিয়ে দিবে ওনার মেয়েকে, এবং ওই স্বামী যদি বিছানায় আহ্বান করে তাহলে ওনার কোনো সমস্যা নাই। উনি বলছে হ্যাঁ ঠিকই তো আছে, অসুবিধা কি? মানে আমার 5.5 বছরের মেয়ে যাইবো, 53 বছরের বুড়ার বিছানায় যাইবো, অসুবিধা কি? এখানে তো কোনো সমস্যা সে দেখতেছে না। বরঞ্চ সে বলতেছে আপনারা যে সমস্ত 2017 সালে কি সমস্ত আইন টাইন করছেন যে ছোট মেয়ে বিয়ে দেওয়া যাইবো না, এইগুলাই তো আপনারা করছেন নিজেকে স্বার্থের জন্য। আপনারা এই সমস্ত আজে বাজে আইন করছেন, যেগুলোর কারণে আপনারা মানে নিজেরা ইয়া করার জন্য এই সমস্ত বাজে আইন টাইন করছেন। উনি আসলে ইসলামের আইনটাই ফলো করতে চান এবং ইসলামকে উনি ধারণ করেন। উনি মনে করেন ওনার 5.5 বছরের মেয়ে 53 বছরের বুড়ার সাথে বিছনায় গেলে কোনো সমস্যা নেই, এটা বরঞ্চ ভালো, এটা আরো আল্লাহর বিধানটা ফলো হয়। আচ্ছা, এখন কি নয়েজ হচ্ছে আসিফ ভাই? না, এখন নয়েজ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ভাইকে কি একটু সুযোগ দিব, যে হাসান ভাইকে একটু সুযোগ দিব যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা বিয়ে করা কেন ভালো জিনিস, এবং অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বিয়ে না করার
বিরুদ্ধে বিয়ে করার বিরুদ্ধে আইন বানানো, বা যে কেউ অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করতে পারবে না এমন আইন বানানো কেন খারাপ জিনিস? এটার কি একটা জিজ্ঞেস করতে পারি আসিফ ভাই যে উনি এই সম্পর্কে কি অভিমত রাখেন? আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করেন তাহলে। হ্যাঁ বলেন, হাইগেন ভাই বলেন। হাসান ভাই একটু বলেন তো, অপ্রাপ্তবয়স্ক আপনি যদি বয়স বলতে আসলে আপনি বোঝাচ্ছেন কোন বয়সটাকে একটু যদি অপ্রাপ্তবয়স্ক বলতে ইসলাম অনুযায়ী যে বয়সটা বলা, যে কোনো বছর বয়সে বিয়ে করার স্বাধীনতা এবং যে কোনো বছর বয়সে যৌন সঙ্গমের স্বাধীনতা। বাচ্চা মেয়েটা যদি শুধুমাত্র বেয়ার করতে পারে, যে যদি বাচ্চা মেয়েটা সহ্য করতে পারে ব্যথা, তাইলেই তার সাথে যৌন সঙ্গম করা যাবে। এটা হচ্ছে ইসলামের আইন। আপনি না না, এটা তো আপনি ভুল বলছেন। 100% তার হায়েজ হইতে হবে। হায়েজ বুঝেন? না না, কথা বলা নেই, এগুলো কাউকে শিখায় না। আপনি হাদিসটা ভালোভাবে দেখেন। না জানেন আমাকে বলেন ভাই, আমি আপনাকে জানাই দিব, বাট আপনি এই ধরনের মিথ্যা কথা বা না জেনে কথা বলেন না যে হায়েজ হইতে হবে। ভাই আমি না জেনে বলতেছি না, অবশ্যই তার পিরিয়ড হইতে হবে। দেখেন ভাই, কোরআন বা হাদিস থেকে একটা রেফারেন্স দেখান ভাই। দেখেন ভাই, বিয়ের জন্য তার পিরিয়ড হইতে হবে, এটার রেফারেন্সটা দেখান ভাই। হাসান ভাই আমার একটু সময় দেন, একটু সময় বলতে কতক্ষণ সময়? বেশি না, অল্প একটু, হয়তো 10 সেকেন্ডের মতন দিব সর্বোচ্চ। তো আজকে আমরা দেখব সেই মহান মানে রেফারেন্সটা, যে রেফারেন্সে বলা আছে যে ইসলামে যৌন সঙ্গমের জন্য পিরিয়ড হতে হবে, পিরিয়ড হওয়াটা বাধ্যতামূলক। নইলে ভাই এটা তো এখন পর্যন্ত এত মুমিন যুক্ত হইলো, এত আলেম যুক্ত হইলো, কেউ দেখাইতে পারলো না। আমাদের হাসান ভাই আজকে দেখাই দিবে, এটা বিরাট ব্যাপার হবে আজকে, বিরাট ঐতিহাসিক লাইভ হইতে যাচ্ছে ফারাজ ভাই। মনে করেন না, নাস্তিকদের পুরো দাঁত ভাঙা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কি কোনো ডাউট আছে ভাই? আমি নিশ্চিত উনি দেখাতে পারবে এবং দেখাবে। ভাই সূরা আন-নিসা পড়েন, সূরা আন-নিসার 4 থেকে 6 নম্বর আয়াতটা একটু বের করেন আপনারা এখানে। লাভ নেই তো ভাই। সেখানে বলা আছে যে, আপনার দাবিটা আগে একটু শুনে নিই। সেখানে বলা আছে যে যৌন সঙ্গম হইতে হইলে অবশ্যই পিরিয়ড হইতে হবে, এই কথাটা এখানে লেখা আছে নাকি? ওখানে কি লেখা আছে একটু বলেন আপনি। তো না, কি লেখা আছে সেটা তো আপনি রেফারেন্স বলেন, কোন দাবির সপক্ষে আপনি রেফারেন্স দিলেন? আপনি একটা রেফারেন্স দিলেন না হাসান ভাইয়া, কোন দাবির সপক্ষে রেফারেন্সটা দিলেন? আপনার দাবিটা কি, যে দাবির সপক্ষে রেফারেন্সটা হচ্ছে এটা? আপনি যেটা বললেন যে বিবাহের যে বয়স নির্ধারণ করার ক্ষেত্রে কি বলছে সেটার এগেইনস্টে বললাম। বিবাহের বয়স নিয়ে এখন আমরা কথা বলছি না ভাই, যৌন সঙ্গমের জন্য যে পিরিয়ড হওয়াটা বাধ্যতামূলক আপনি বলেছেন, সেটার রেফারেন্সটা আপনি বের করতেছেন, তাই না? আচ্ছা, ওইটার বিশ্লেষণ করা হয়তো ওই বুখারীতে। কিসের রেফারেন্স বের করতেছেন এটা আপনি না বুঝে রেফারেন্স বের করতে গেছেন নাকি? ভাই আমি না বুঝে বের করি নাই ভাই, আপনারা যেটা বলতে আপনারা। আচ্ছা আমাকে একটু সিম্পল কথা বলেন হাসান ভাই, একটু সিম্পল কথা বলেন আমার সাথে একটু সিম্পল কথা বলেন। নবীকে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করছিল? হ্যাঁ 6 বছর বয়সে করছিল। তখন কি আয়েশার পিরিয়ড হয়েছিল? হ্যাঁ হয়েছিল 6 বছর বয়সে। জি জি, এটা দলিলটা একটু দেখেন ভাই। 6 বছর বয়সে যে আয়েশার পিরিয়ড হয়েছিল, এটা দলিলটা দেখেন। সেটা দেখানোর জন্য আয়েশা পর্যন্ত যাওয়া লাগবে না, এখনকার সময়ই अवेलेबल হচ্ছে 6 বছর বয়সে। আয়েশার যে 6 বছর বয়সে পিরিয়ড হয়েছিল বিয়ের আগেই, সেটা দলিলটা একটু দেখেন। মানুষের 18 বছর বয়সে যে পিরিয়ড হয়, তাহলে কি 18 বছর কাউকে দেখায় বলবেন যে যেহেতু 18 বছর বাচ্চাদের পিরিয়ড হয়, সেহেতু আয়েশারও পিরিয়ড 18 বছর হয়েছিল, এটা বললে তো না। এখন 18 বছরের হয় যদি শতকরা একজনের, সেই একজনের যে তো 10 জনকে আপনি বিচার করতে পারেন না। হাসান ভাই দেখেন, আমি বাটপাড়িমূলক আলোচনা পছন্দ করি না, বুঝছেন ভাই? বাটপাড়িমূলক আলোচনা মোটেও পছন্দ করি না। যদি আপনি বাটপাড়িমূলক আলোচনা থেকে বের হয়ে শুনেন ভাই,
বাটপাড়িমূলক আলোচনা থেকে বের হয়ে যদি আপনার কাছে কোনো রেফারেন্স থাকে যে 6 বছরে, 9 বছরও না, 6 বছরে আয়েশার পিরিয়ড হয়েছিল, এরকম যদি কোনো রেফারেন্স থাকে তাহলে রেফারেন্স দেখান। আর যদি রেফারেন্স না থাকে তাহলে বলুন ভাই এরকম কোনো রেফারেন্স আমার কাছে নাই। এরকম কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে? আচ্ছা, একটা জিনিস বলে দিই ফারাজ ভাই, এই রেফারেন্সটা যদি উনি দেখাতে পারে তাহলে আমি আজকে একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি ভিডিও অন করে কানে ধরে 10 বার উঠবস করবো। জান আচ্ছা ভাই, আপনার কাছে এরকম কোনো রেফারেন্স আছে? আচ্ছা, ওটা দেখি নাই তো, আমি দেখতেছি, এক সেকেন্ড। কতক্ষণ সময় লাগতে পারে আপনার? 1 সেকেন্ডে তো হবে না, কতক্ষণ লাগতে পারে যদি বলতেন। সর্বোচ্চ 10 সেকেন্ড হবে। আচ্ছা, মাশাআল্লাহ, মানে বিরাট বিরাট রেফারেন্স আলা মানুষ আসছে ভাই। আয়েশার 6 বছর বয়সে যে এটা হয়ে গেছিল, ভাই 6 বছর বয়সে পিরিয়ড হয়ে গেছিল, চিন্তা করেন। করেন নবী বয়স্ক বাচ্চা বিয়ে দেওয়া যায় এখানে, এনে সে হচ্ছে গিয়ে। আচ্ছা, সহিহুল বুখারীতে দেখেন আছে 5133 নম্বর হাদিস। আপনি কিসের রেফারেন্স দেখাচ্ছেন যেন? আয়েশার পিরিয়ডের বয়স কত বছর বয়স হয়েছে? পিরিয়ড হয়েছিল 6 বছর বয়সে, এটা এই হাদিসে লেখা আছে। হ্যাঁ, 5133 নম্বর হাদিস। ফারাজ ভাই একটু কি বের করবেন আপনি? আচ্ছা ঠিক আছে, দাম ভাই 5133 না? যদি এটা না থাকে তাহলে আপনি ভিডিও ক্যামেরা অন করে একটু কানে ধরে উঠবস করেন, ঠিক আছে ভাই? যদি এটা এই হাদিসে লেখা না থাকে তাহলে আপনি একটু ভিডিও ক্যামেরাটা অন করে একটু কানে ধরে উঠবস করবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। আমি বলে দিয়েছি যে এই হাদিসে যদি লেখা থাকে এরকমের আয়েশার 6 বছর বয়সে পিরিয়ড হয়েছিল, তাহলে আমি করব, আর যদি লেখা না থাকে তাহলে আপনি করবেন ভিডিও। আচ্ছা, আমি দেখাচ্ছি একটা সেকেন্ড। আমি ওই ইসের মধ্যে আয়েশা পাইছি, আমি এখনো হাদিসটা পড়ি নাই, আয়েশা পাইছি। আই থিংক আসিফ ভাই আপনাকে কান ধরে উঠবস করা লাগতে পারে। কি হবে আমার, কি হবে আমার, রেডি হয়ে জানা। আচ্ছা, পরিচ্ছদ হচ্ছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ, কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ। আচ্ছা, হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম এবং যারা ঋতুমতি হয়নি, কি হয়নি, ঋতুমতি হয়নি, সূরা তালাক আয়াত 4। এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগের ইদ্যত 3 মাস ধরা হয়েছে। আয়েশা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 6 বছর এবং 9 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর করেন এবং তার সান্নিধ্যে 9 বছর ছিলেন। তো কোথায় ভাই এইটা লেখা 6 বছর বয়সে আয়েশার পিরিয়ড হয়েছিল ভাই? তাহলে এই আয়েশার সঙ্গে যে সঙ্গম হয়েছিল সেটা কয় বছর হয়েছিল ভাই? 9 বছর বয়সে হয়েছিল। তাহলে এখন দুজনকার পিরিয়ড যখন হয়েছে ওটা তো ভাই আপনি আবার বাটপাড়ার মতো টপিক চেঞ্জ করতেছেন ভাই। কিন্তু কথা হচ্ছে আয়েশার যে 6 বছর বয়সে পিরিয়ড হয়েছিল এটা এই হাদিসের কোথায় লেখা ভাই? 6 বছর বয়সে তার সাথে সঙ্গম করছে, আসিফ ভাই বলল। তাহলে এইটা কিভাবে বলছেন? শোনা ভাইয়া 6 বছর বয়সে আয়েশার যে পিরিয়ড হয়েছিল এটা কোথায় লেখা এখানে? পিরিয়ড তো হয়েছে সেটা তো আমি বলি নাই, আমি বলছি যে আয়েশা যে আপনারা বলেন নাই, আপনি পিরিয়ড যে হয়েছিল এটা আপনি বলেন নাই। 6 বছরে যে তার পরিবার দাঁড়ানো আছে। আল্লাহ এবং নবীর নামে কসম করে বলেন, আল্লাহ এবং নবীর নামে কসম করে বলেন যে আমি এটা বলি নাই। আল্লাহ এবং নবীর নামে কসম করে বলেন। হ্যাঁ, আল্লাহ নবীর নামে কসম করে বলা লাগবে না ভাই। আসিফ ভাই আমার একটু কথা বলেন না ভাই, বুঝতে পারবেন প্লিজ একটু কসম করে বলেন, তাহলে আপনার কথা আমরা মাইনে নিব, অসুবিধা নেই। আপনি আল্লাহ এবং নবীর নামে কসম করে বলেন যে আমি আসিফ ভাই কসম করে বলতেছি যে আসিফ ভাই যে বাটপাড়িটা করে আমার সাথে যে কথাটা বলছিল সেই কথাটার উত্তর এইভাবে দিলাম আর কি, আর কিছু না। আপনারা যে জিনিসটা মনে করেন মিথ্যা কথা বলছিলেন এইটা দুঃখিত আসিফ ভাই, দুঃখিত, মনে কিছু করবেন না। বাটপাড়ি শব্দটা আমার কথা শুনতে হচ্ছে না ভাই?
জি হাসান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই পিছে হচ্ছে আপনার পরিবার দাঁড়ানো, হ্যাঁ আপনার আপনার হয়তো মা বোন বা পরিবারের কোনো একটা মহিলা সদস্য দাঁড়ানো আপনার, তার সামনে জি জি এরকম বাটপারি করাটার মানে কোনো দরকার ছিল? আমরা সবাই শুনলাম, আপনি ফারাজ ভাই, বললেন, আপনি নিজে দাবি করলেন, নিজে ফারাজ ভাই, মুখ থেকে আমি তো একবার না, বলছি যে হ্যাঁ ওটা ওটা আমি কি বলি আগে বলবেন। কথা শুনে নেন ভাই, কথা শুনে নেন। 2-3 বার দাবি করলেন যে আপনার আপনার নবীর বউ আয়েশার পিরিয়ড ছিল 6 বছর বয়সে। আমি আপনাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করছিলাম, আমি অন্য কেউ না, আমি জিজ্ঞেস করছিলাম যে আয়েশার কি 6 বছর বয়সে পিরিয়ড ছিল? আপনি বলছেন হ্যাঁ 6 বছর বয়সে পিরিয়ড হয়েছে। তারপর আমি বললাম এটা কি কোনো রেফারেন্স ফারাজ দিতে ভাই, পারবেন? আপনি বলছেন আমি আপনার হ্যাঁ কথা বুঝতে রেফারেন্স পারছিলাম, কিন্তু আমি সিস্টেমেটিক কিন্তু ওয়েতে আসিফ আচ্ছা ভাইয়ের ফারাজ উত্তরটা ভাই, দিলাম আপনি আর কি কি আপনার ফারাজ ভাই আপনি কি আগের দুঃখিত ভাই, অংশটুকু একটু আপনার ইউটিউব কথা থেকে ইগনোর একটু করে যাওয়ার জন্য। রিওয়াইন্ড করে শোনাবেন ফারাজ ভাই আগের অংশটুকু? না, উনি তো স্বীকার করতেছে যে উনি মিথ্যা কথা বলছে। আপনি কি স্বীকার করতেছেন হাসান ভাই আপনি যে মিথ্যা কথা বলছেন? আমি মিথ্যার কথা বলি নাই, সিস্টেমেটিক ওয়েতে আসিফ ভাইয়ের উত্তরটা দিছি, আর কিছু না ভাই। কি সিস্টেমেটিক কথা আসিফ ভাই কি উত্তর দিয়েছেন ভাই? আসিফ ভাই কোন ওই উত্তর? যে 5 বছর বয়সে বিয়ে করছে বা ই করছে এই আচ্ছা, কথাগুলো বলছে, আপনি কি বিভিন্ন বাজে আপনি কি মন্তব্য ভাই ইউজ করছে, সিস্টেমেটিক সেটারে ভাই আপনি কি হাসান ভাই আপনি কি সিস্টেমেটিক ওয়েতে মিথ্যা কথা বলে উত্তর দিচ্ছেন বলেন তো? হ্যাঁ মিথ্যা কথার মাধ্যমে আপনার উত্তরটা মিথ্যা সত্য কথার ছিল, মাধ্যমে কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হলো আপনার উত্তরটা দেওয়ার জন্য। আপনাকে কি ভাই সিস্টেমেটিক বাটপার বলা যায় ভাই? আপনি যেহেতু সিস্টেমেটিক মিথ্যা কথা বলেন, আপনাকে সিস্টেমেটিক বাটপার বলা যায়? এটা আপনার জ্ঞানে আপনি যা খুশি বলতে পারেন, ওটা নিয়ে আমার কিছু আসে থ্যাংক ইউ যায় না ভাই। ভাই থ্যাংক ইউ। আপনার পরিবারের জন্য আপনার সাথে এতক্ষণ ভালো ব্যবহার করলাম ভাই, বাট আপনারা তো ভাই আপনার নবীর মতোই জাত বাটপার। আপনি দাবি করলেন নিজের মুখে দাবি করলেন যে 6 বছর বয়সে আপনার মা আয়েশা বলে পিরিয়ড ছিল। পুরাপুরি মিথ্যা কথা আপনি এখন বলতেছেন, সিস্টেমেটিক ওয়েতে মিথ্যা কথা বলছেন। থ্যাংক ইউ ভাই, আপনাদের মতো জাত বাটপারের সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। থ্যাংক ইউ ফর জয়েনিং। ভাবছিলাম যে আপনি ভাই মানে বাটপারি ছাড়া কথা বলতেছেন, বাট মুমিন হবেন আর বাটপার হবেন না, এটা ভাই লজিক্যালি ইম্পসিবল। মুমিন হবেন আর বাটপার হবেন না, লজিক্যালি ইম্পসিবল ভাই। থ্যাংক ইউ। আপনার পরিবারের জন্য ভালো ব্যবহার করছিলাম আপনাকে, এবং আপনার পরিবারের সামনেই দেখাই দিলাম, যদি তারা কেউ শুনে থাকে যে আপনারা যে একটা বাটপার, ফটফট করে মিথ্যা কথা বলেন এবং ফটফট করে মুখের উপরে মিথ্যা কথা বলে ধরা খায়, এখন সিস্টেমেটিক ওয়েতে মিথ্যা কথা বলছি। থ্যাংক ইউ ভাই। আপনার পরিবারের লজ্জিত হওয়া উচিত যে আপনার মতো একটা বাটপার, মানে আপনার মতো বাটপারের সাথে তাদের থাকতে হয়। থ্যাংক ইউ ফর জয়েনিং ভাইয়া। পিছে তার ফ্যামিলি দাঁড়ানো ভাই, সিস্টেমেটিক ওয়েতে মিথ্যা কথা বলছি, চিন্তা করেন।